পাকিস্তানকে আমরা 4 ভাগে কাটবো, 4 ভাগ, 4টে ভাগে না করে দিলে পাকিস্তানের এই যে নাশকতা ছক, আইএসআই ছক, এটা বন্ধ হবে না। আমরা বলেছি পাকিস্তানকে বালুচিস্তান, পাখতুনখোয়া প্রভিন্স, সিন্ধ এবং পাঞ্জাব, ওই পাকিস্তান পাঞ্জাবের আশেপাশে রয়ে যাবে এবং আরো 3টে প্রভিন্স খুব শিগগিরই, সময়ের অপেক্ষা, আমি কাল পরশু বলছি না, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, পাকিস্তান 4টে ভাগে ভাঙা হবে এবং পাকিস্তান বলে আর কিছু থাকবে না। যতদিন পাকিস্তান থাকবে পৃথিবীর জন্য খুব অত্যন্ত ক্ষতিকারক, অত্যন্ত ক্ষতিকারক। আমি কর্নেল চৌধুরী, এই যে এই চিঠিটা, এখানে একজন সেনা যেভাবে বলছেন যে 12 থেকে 18 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে শত্রু আমাদেরকে হারিয়ে দেবে, মানে রীতিমতো প্রাণের ভয় তাদের। এখন আমরা দেখেছি যে কত রেজিগনেশন সেনাবাহিনীতে জমা পড়েছে। অসীম মুনির কি করছেন এখন? কারণ তিনি তো, তারই তো মস্তিষ্ক প্রসূত এই পেহেলগামের এই যে হামলার ঘটনা, তাহলে তিনি এখন কি করছেন? আসিম মুনির চিফ অফ আর্মি স্টাফ, নিশ্চিতভাবে তার দায়িত্ব পাকিস্তান একটা রাষ্ট্রের যেভাবে যে প্ল্যান করেছিল পেহেলগাঁও, এই মদতপুষ্ট পুরোটা পেছনে প্ল্যান এন্ড এক্সিকিউশন নান আদার দ্যান আসিম মুনির। এবং যাদের 4 জনকে পাঠিয়েছিল ওখানে, আমরা জানি ওর মধ্যে একজন পাকিস্তানের রেগুলার আর্মি স্পেশাল সার্ভিসেস গ্রুপ এসএসজি, যেটা আমাদের ইকুইভ্যালেন্ট প্যারা কমান্ডো বলতে পারো, 1SF 2SF, তাদের এসএসজির একজন লোক, একজন জওয়ান ওই 4 জনের মধ্যে ছিল, সেটা আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে গেছে। এবং এই যে লস্করে তৈয়বার ফ্রন্ট অফিস, দা টিআরএফ, দা রেজিস্ট্যান্স ফ্রন্ট, এদের ট্রেনিং কিন্তু এই এসএসজি স্পেশাল সার্ভিসেস গ্রুপ ছিল। এটা খুব স্পেসিফিক ট্রেনিং। আর আমরা জানি সেদিন ওই 22 তারিখ 2:30টার সময় অ্যাটাক শুধু টুরিস্টদের করেনি, ওদের কাছে নিঘাত খবর ছিল কাদের অ্যাটাক করতে হবে। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের উচ্চ পদস্থ কিছু অফিসার ছিল, কেরালা হাইকোর্টের 3 জন জাজ ছিল। অবশ্যই এই হাইকোর্টের জাজরা পরিবারের সাথে 15 মিনিট আগে, অ্যাটাক শুরু হওয়ার আগে চলে যায়। এবং কি কি প্ল্যানে এসছে আমরা যত খুলাসা হবে তত আমরা জানবো, সেটা এখন সময় আছে। কিন্তু আমরা জানি ওরা স্যাটেলাইট টিভি ইউজ করেছিল, স্যাটেলাইট ফোন ইউজ করেছিল, ইরিডিয়াম সেট বলে। এই ইরিডিয়াম সেট যখন খুলেছে আমরা জানি এই খবরটা ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং করাচি, এই জায়গাগুলোয় সিগন্যাল এমিনেট হয়েছে। গোয়েন্দা, আমাদের ইন্টেলিজেন্স সোর্স রয় নাইভির কাছে এই ফুটপ্রিন্ট আমরা পেয়েছি। ইরিডিয়াম সেট যখন খোলা হয়, কোথায় এর কমিউনিকেশন হচ্ছে আমরা জানতে পারি। এবং ইরিডিয়ামের একটা সার্ভার, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, তো আমরা সেখান থেকেও কিছু খবর পেয়েছি। সময় মতন দর্শকদের এই খবর দেওয়া হবে। কিন্তু আমি বলছি যে এই যে চিঠি, এই যে উড়ি সেক্টর, পুঞ্চ সেক্টর, কুপওয়ারা, এই প্রত্যেকটা, বারামুল্লা, এই প্রত্যেকটা এরিয়া যেখানে বিভিন্ন আমাদের ভারতীয় সামরিক বাহিনীর ডিভিশন আছে এবং কমপ্লিট লাইন অফ কন্ট্রোল, এই 786 to 796 কিলোমিটারে যে আস্তে একটা ছোট সেক্টরে শুরু হয়েছিল এই ক্রস বর্ডার শেলিং, এটা এখন ক্রস দ্য লাইন অফ কন্ট্রোল হচ্ছে। পাকিস্তান ভয় পেয়েছে এবং জানে যে এনিমি মুভমেন্ট কিরকম হচ্ছে। সামনে যে ডিফেন্স থাকে লাইন, ওরা মুভ করে না, ওরা ফায়ার করতে থাকবে। পেছন থেকে ফোর্স আসলে they will come, ওরা ক্রস করবে। কিন্তু এইটা যে হবে কর্নেল চৌধুরী, এই যে অবস্থা পাকিস্তানের হবে, এই সেনার চিঠি না হলেও কিন্তু এটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছিল। কারণ যে দেশে চাল কিনতে গেলে, ডাল কিনতে গেলে, গম কিনতে গেলে 200-250, যেখানে তেলের দাম 500 টাকা, সেখানে যে গোলা বারুদ পাওয়া যাবে না, 25% মাত্র পাওয়া যাচ্ছে, এখানে সেনার তরফ থেকে বলা হচ্ছে। এটা যে হবে এটা তো স্বাভাবিক। তাহলে আসিম মুনির কি এগুলো না ভেবেই এগিয়েছিলেন, নাকি তিনি ভেবেছিলেন যে পাক যোগ তিনি প্রমাণ করতে দেবেন না বা পারবে না ভারত? দেখুন, পাকিস্তান আর্মি অথবা আইএসআই অস্তিত্ব হচ্ছে কাশ্মীর, ভারতের সামরিক বাহিনী এবং ভারত, এই 3টে নিয়ে ওদের এক্সিস্টেন্স। এবং পাকিস্তানেরও এক্সিস্টেন্স তাই, আদারওয়াইজ ওদের ইকোনমি বলতে কিছু নেই, কমপ্লিট ওয়ার্ল্ড ব্যাংকের এডে চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন এড পাঠিয়েছে, সেই এডে চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সাপোর্টও ছিল দীর্ঘ 30-40 বছর আফগানিস্তানে, সেটা আমরা প্রত্যেকে জানি। একইভাবে আমাদের কাছে এখন যে খবর যে আসিম মুনিরের একটা বিরাট অংশ অফিসার, তারা কিন্তু ইতিমধ্যে পাকিস্তান ফেরেছে। তাদের কাছে যে ভিসা ছিল, তারা কিন্তু এই যে আমরা বলি ভাগোড়া, মানে আর্মি যখন ডিফিকাল্টি পজিশনে পাকিস্তান সামরিক বাহিনীর এবং ভারতের অফ অ্যালার্ট চলছে, এখান থেকে বেশ কিছু অফিসার আমাদের কাছে ইতিমধ্যে জাস্ট নাও এই ব্রেকিং নিউজ করছি, খবর এসছে তারা কিন্তু
তারা কিন্তু এয়ারপোর্ট থেকে প্লেন নিয়ে বিদেশে চলে গেছে, কারণ তাদের কাছে ভিসা ছিল। তারা সঙ্গে সঙ্গে এয়ার টিকিট কেটেছে এবং দে হ্যাভ ফ্লেড, তারা পাকিস্তান থেকে বাইরে বেরিয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে, যদি 12 থেকে 18 ঘন্টা সময়ের মধ্যে ভারতের হাতে শেষ হয়ে যেতে হয়, তার থেকে তো ভালো পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়া। কারণ তারা তো বলছেন যে ভয় কাজ করছে তাদের, 12 থেকে 18 ঘন্টার মধ্যে শত্রু আমাদের হারিয়ে দেবে। সাহায্য চাইছেন এই মুহূর্তে পাকিস্তানের সেনা, এবং গোপন চিঠিতে সেটাই প্রকাশ। সেই কারণেই তারা মৃত্যুর থেকে ভালো, শেষ হয়ে যাওয়ার থেকে ভালো দেশ ছেড়েছেন। একদম ইন্দিরা, আপনি ঠিক বলেছেন। আমাদের এই সময় যতটা আমাদের অফ অ্যালার্ট, আমাদের যতটা সতর্ক থাকতে হবে, একই সময় আমাদের সতর্ক থাকতে হবে যে আরেকটা, এরা তো পেছন দিকে অ্যাটাক করে, আরেকটা নাশকতার অ্যাটাক, এটা অলরেডি আমরা অ্যালার্ট পেয়েছি। আমাদের আইবি অ্যালার্ট আছে, রেলওয়ে পুলিশের অ্যালার্ট আছে, আরপিএফ এর অ্যালার্ট আছে যে এরা একটা বড় আরো নাশকতার ছক যখন ইচ্ছে এরা করতে পারে। তাই আমাদের সীমান্ত যে রক্ষা বাহিনী, যে বিএসএফ আছে, অথবা প্রবাসী বাঙালি যারা আছে, তাদের উপর একটা হামলা হবে বলে। কর্নেল চৌধুরী, আপনি যে বলছেন যে আরো অ্যালার্ট রয়েছে, এগুলো কোথায় কোথায় অ্যালার্ট রয়েছে এবং কিভাবে অ্যালার্ট করা হয়েছে, যদি যতটা বলা সম্ভব আর কি, যদিও এটা খুবই একটা সিকিউরিটির ব্যাপার, যতটা বলা সম্ভব আর কি। দেখুন, আমাদের কাছে যে রিপোর্ট আছে, এই ধরুন কোন রেলওয়ে লাইন যেটা আমাদের কাশ্মীরের আছে, তার উপর দিয়ে জঙ্গি হেঁটে গেছে আমরা জানি, এবং আমাদের কাছে খবর এসেছে। আমরা এটাও জানি যে প্রবাসী বাঙালি, ধরুন এখানে না, পশ্চিম বাংলায় ধরুন বেড়াতে এসেছে, এই সময় কোন পর্যটক কেন্দ্র গেছে, তাদের কাছে এই কিছু খবর, যে কথোপকথন হচ্ছে, যে কমিউনিকেশন হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কাছে ধরা পড়েছে। এবং এই ঘটনাগুলো যখন খুশি হতে পারে, এবং কাশ্মীরি পণ্ডিত যারা আছে, কাশ্মীরি পণ্ডিত, এই জম্মুতে ক্যাম্প আছে, দিল্লিতে তাদের এক জায়গায় কিছু কাশ্মীরি পণ্ডিত থাকে, এদের ওপরও কিন্তু একটা নাশকতার ছক হয়েছে, এবং যখন তখন এই অ্যাটাক হতে পারে। আমরা কিন্তু টিআরএফ কিন্তু এই 4 জনের না, অ্যাটলিস্ট এখন কাশ্মীর উপত্যকায় 50 থেকে 60 জন এরকম ফরেন মার্সেনারি কিন্তু ঘুরতে। তো এনি টাইম, যে কোনো সময় এই আমাদের মুখ ঘোরাবার জন্য, নজর ঘোরাবার জন্য এই অ্যাক্টিভিটি গুলো ঘটতে পারে। যেমন আমরা বলেছিলাম, পূর্ব দিকে পশ্চিমবাংলা এবং পূর্বাঞ্চলে 7 সিস্টারের পর্যটক কেন্দ্রগুলো আমাদের সজাগ থাকতে হবে, আমাদের পুলিশকে সজাগ থাকতে হবে, একদম সাধারণ নাগরিককে সজাগ থাকতে হবে। ওরা আসে 3-4 জন, নাগরিক অনেক, 2-3টে প্রাণ যাবে, কিন্তু আমরা যেন সেই সময়, যদি কেউ না থাকে, যদি পুলিশ না থাকে, আমাদেরও নিজের জীবন ভয় না রেখে, জীবন বাজি রেখে কিন্তু লড়াই করতে হবে। না হলে সাধারণ ভাবে যদি আসবে আর আমরা ওদের সামনে বুক চিতিয়ে দিই,